প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করব। বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায় এর দ্বিতীয় পরিচ্ছেদ ব্যাকরণ। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। বিশ্লেষণ ভাষার অর্থাৎ আমরা বলতে পারি ব্যাকরণ ভাষার একটি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা নিরূপণ করে ব্যাকরণের কাজ। মানে অর্থাৎ ব্যাকরণ যা করে একটি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা নিরূপণ করা ব্যাকরণের কাজ। তাহলে ব্যাকরণ যে কাজটা করে সেটা হলো একটি ভাষার অভ্যন্তরীণ অর্থাৎ তার ভিতরের যে শৃঙ্খলা নিরূপণ করাটাই হলো ব্যাকরণের কাজ। বাংলা ভাষার আমরা বাংলা ব্যাকরণ এবার বলছি। বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠন, প্রকৃতি, স্বরূপ বিশ্লেষণ এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগবিধি আলোচনা করে বাংলা ব্যাকরণ। নিচে নামবো না। তাহলে বাংলা ব্যাকরণের কি কাজ? বাংলা ব্যাকরণ বাংলা ভাষার বিভিন্ন উপাদান উপাদানের গঠন, প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ। স্বরূপ বিশ্লেষণ এবং এদের এই যে গঠন, প্রকৃতি এবং স্বরূপের এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগবিধি।
প্রয়োগ বিধি আলোচনা করে থাকি। তাহলে আমাদের বাংলা ব্যাকরণ কেন প্রয়োজন বা বাংলা ব্যাকরণের কাজ? বাংলা ব্যাকরণ আমরা বাংলা ভাষার বিভিন্ন উপাদান, বাংলা ভাষার ভিতরে যে উপাদানগুলো আছে সেই উপাদানের গঠন, প্রকৃতি ও স্বরূপ। গঠন প্রকৃতি, আবার গঠন প্রকৃতি বললেও হবে, গঠন প্রকৃতি ও স্বরূপ বিশ্লেষণ, এবং এই যে এদের একটার সঙ্গে আরেকটার সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগবিধি আলোচনা করে থাকি। এটা হলো বাংলা ব্যাকরণের অন্যতম কাজ, এটাই কাজ। আমরা সাধারণত আগে ছোটবেলায় শিখেছি ব্যাকরণ কাকে বলে। এটা যদি জিজ্ঞেস করি, অনেকেই বলে বাংলা ভাষা শুদ্ধরূপে বলতে, লিখতে এবং পড়তে পারাকে বাংলা ব্যাকরণ বলে। কিন্তু আমাদের দাদা দাদি এরা কিন্তু অনেক ব্যাকরণ জানতো না, তাই বলে কি বাংলা ভাষা সুষ্ঠুরূপে বলতে পড়তে পারতো না? কিন্তু তারা পারত। এখন ব্যাকরণের কাজই হলো ব্যাকরণের ভিতরে যে সব উপাদান আছে সেই উপাদানগুলোকে সুষ্ঠু প্রয়োগ এবং সেই সঙ্গে তার বিশ্লেষণ, সঠিক বিশ্লেষণ করাই হলো ব্যাকরণের কাজ। ভাষার যেমন 4টি মৌলিক বিষয় আছে, ব্যাকরণ সেই 4টি বিষয় নিয়েই আলোচনা করে। তাই আমরা বলতে পারি বাংলা ব্যাকরণের 4টি আলোচ্য বিষয় আছে। এই আলোচ্য বিষয় ভাষার 4টি যেমন বিষয় আছে, ওই 4টা বিষয়কেই ব্যাকরণের 4টি আলোচ্য বিষয়। যেমন একটা হলো ভাষার, আমরা যদি বলি ভাষার 4টি বিষয়, একটা হলো ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। অর্থাৎ ভাষার যেমন আছে ধ্বনি, সেই ধ্বনি, কয়েকটা ধ্বনি পাশাপাশি মিলে হচ্ছে শব্দ, সেই শব্দ হচ্ছে বাক্য, এবং সেই বাক্যে কি অর্থ প্রকাশ করছে এটা ভাষার মৌলিক উপাদান। এই ভাষার উপাদানগুলোকে নিয়েই ব্যাকরণের আলোচ্য বিষয়। এগুলোকেই বলছে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। এখন এই শব্দতত্ত্বের অপর নাম বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম। তাহলে বাংলা ব্যাকরণের 4টি আলোচ্য বিষয় আছে। একটা হলো ধ্বনিতত্ত্ব, 2 হলো শব্দতত্ত্ব, 3 বাক্যতত্ত্ব বা পদক্রম, 4 হলো অর্থতত্ত্ব। আজকে আমরা দেখি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি কি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি? 1, ধ্বনি, ধ্বনির স্বরূপ, প্রতীক, ধ্বনির প্রতীক,
প্রতীক, বর্ণ প্রকরণ, সন্ধি, নত্ব ও নত্ব সত্য বিধান। তাহলে ধ্বনিতত্ত্বের ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলো ধ্বনির স্বরূপ, ধ্বনির প্রতীক, বর্ণ প্রকরণ। আলোচ্য বিষয় হলো ধ্বনিতত্ত্ব। এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো, ধ্বনিতত্ত্বে আবার কি কি আলোচনা করা হয়? ধ্বনির স্বরূপ, ধ্বনির প্রতীক, বর্ণ প্রকরণ, ধ্বনি পরিবর্তন, সন্ধি, নত্ব সত্য বিধান ইত্যাদি নিয়ে ধ্বনিতত্ত্বে আলোচনা হয়। এরপরে আসছি শব্দ তত্ত্ব। শব্দতত্ত্বের আলোচ্য বিষয় শব্দতত্ত্বের আলোচ্য বিষয় শব্দ, শব্দের প্রকারভেদ, লিঙ্গ, উপসর্গ, বচন, কারক, ধাতু, সমাস, পদ ও পদ প্রকরণ প্রভৃতি। তাহলে আমরা শব্দ ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হচ্ছে শব্দ, শব্দের প্রকারভেদ, বিভিন্ন রকম শব্দ আছে, উৎস অনুসারে, গঠন অনুসারে, অর্থ অনুসারে, এগুলো নিয়ে আলোচনা যেখানে হয় সেটা শব্দতত্ত্বের মধ্যে। লিঙ্গ একটা শব্দ, উপসর্গ, তারপরে বচন, কারক, ধাতু, সমাস, পদ প্রকরণ প্রভৃতি, এগুলো ব্যাকরণের কোন অংশে আলোচনা হয়? শব্দতত্ত্বের মধ্যে। এগুলো সবই কিন্তু শব্দ। এরপরে আসছি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলো বাক্যের গঠন, বাক্যের বিশ্লেষণ,
বাক্যের বিশ্লেষণ, বাক্যের প্রয়োগ, বাক্য প্রয়োগ ইত্যাদি ইত্যাদি। বাক্যতত্ত্বে যে বিষয়গুলো আলোচনা হয় সেটা হলো বাক্যের গঠন, বাক্যের বিশ্লেষণ, একটা বাক্য বললাম সেটা কোন ধরনের বাক্য, কিভাবে হয়েছে, বাক্যের প্রয়োগ, বাক্য প্রয়োগ ইত্যাদি নিয়ে আলোচনা হয় বাক্যতত্ত্বের, ব্যাকরণের বাক্যতত্ত্বে। এরপরে আসছি অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব, অর্থতত্ত্বের আলোচ্য বিষয় শব্দের অর্থের বিচার, বাক্যের অর্থের বিচার, বাক্যে আমরা যে অর্থ, বাক্য যেটা করলাম সেই বাক্যের অর্থ কি প্রকাশ করছে, বিচার, অর্থের নানা, মানে একটা শব্দের অর্থের নানা প্রয়োগ, প্রভৃতি। দেখো, একটা শব্দের অর্থ বাক্যে আমরা যেটা দিয়ে থাকি সেটার অর্থ বিভিন্ন রকম হয়ে থাকে, সেটা নিয়ে আলোচনা হয় অর্থতত্ত্বে। বাক্যের অর্থের বিচার হয় এবং অর্থের, একটা শব্দের অর্থের নানান রকম প্রয়োগ আছে। যেমন আমরা হাত, একটা শব্দ, এই হাতটা বিভিন্নভাবে আমরা প্রয়োগ করি। আমার হাত আছে, এটা অঙ্গ হিসাবে বললাম, আমার ওই কাজে হাত নাই, এরকম বিভিন্ন প্রয়োগ হিসাবে অর্থতত্ত্বে, ব্যাকরণ অর্থতত্ত্বে আলোচনা করে থাকি। এরপরে আসছে আজকে আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে, ধ্বনি মানে বর্ণ প্রকরণ আলোচনা করব। ধ্বনিতত্ত্বের বর্ণ প্রকরণ নিয়ে আলোচনা হবে। বর্ণ প্রকরণ, তাহলে ধ্বনি বা বর্ণ প্রকরণ। ধ্বনি বা বর্ণ প্রকরণ, আমরা জানি ধ্বনি কাকে বলে। বাকযন্ত্রের সাহায্যে মানুষের উচ্চারিত শব্দকেই বলছে, শব্দ বা আওয়াজকেই বলছে ধ্বনি। আমি আবার বলছি, বাকযন্ত্রের সাহায্যে মানুষের বাকযন্ত্র, যন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ বা শব্দকে ধ্বনি বলে। মানুষের বাকযন্ত্র, আমরা এটা জানছি, বাকযন্ত্র অর্থাৎ এটা একটা সন্ধি শব্দ। বাকযন্ত্র অর্থাৎ বাক যোগ যন্ত্র, এটা সন্ধির নিয়মে। এই যে বর্গের কটা হয়ে গেছে, তৃতীয় বর্গের প্রথম
বর্ণটা হয়ে গেছে এখানে 3 নাম্বার বর্ণ। এটা সন্ধির, আমরা ক্লাস 8-এ সন্ধি নিয়ে আলোচনা করেছি, হয়তো সেই ক্লাসটা তোমরা দেখেছো। তাহলে বাকযন্ত্র বলতে আমরা কি বুঝছি? মানুষের কথা, বাক মানে কথা, কথা বলার, মানুষের কথা বলার জন্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করে থাকে সেটার সমষ্টিকে বলছে বাকযন্ত্র। এবং এই বাকযন্ত্রের সাহায্যে, বাকযন্ত্র আমরা যেমন ঠোঁট, জিহ্বা, দাঁত, তালু, আলজিহ্বা, কণ্ঠ, এরকম এগুলোর সমন্বয়ই হচ্ছে বাকযন্ত্র। এই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে আওয়াজ করে থাকে সেটাই হচ্ছে ধ্বনি। আবার আমরা এটা বলতে পারি ভাষার, কলম নাই তো, কালি নাই তো, কালি নাই, এটা কি ইয়ে আছে? ভাষার অবিভাজ্য ক্ষুদ্রতম অংশই হলো ধ্বনি। তাহলে আমরা এটা বলতে পারি একটা ভাষার অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ, যেটাকে আর বিশ্লেষণ করা যাচ্ছে না, এরকম অংশটাই হচ্ছে ধ্বনি। যেমন যেমন কলম, এই কলম শব্দটাতে ক্ষুদ্রতম অংশ ক, ল, ম, এখানে আবার যোগ আছে অ, অ, অ। তাহলে এটা একটা ধ্বনি, এটা একটা ধ্বনি, এটা একটা ধ্বনি, এ হলো ধ্বনি। তাহলে বর্ণ, তাহলে বর্ণ এই ধ্বনির সাংকেতিক চিহ্নকে বলছে বর্ণ। ধ্বনির সাংকেতিক চিহ্ন হচ্ছে বর্ণ। আমরা প্রথমে বলেছি উচ্চারিত আওয়াজটাই হচ্ছে ধ্বনি, মানুষের ক্ষুদ্রতম উচ্চারিত আওয়াজটা হচ্ছে ধ্বনি, ওই ধ্বনির সাংকেতিক চিহ্নটা হচ্ছে বর্ণ। ধ্বনির উচ্চারিত আওয়াজের সাংকেতিক চিহ্নটা হচ্ছে বর্ণ। যেমন এই যে ক, এটা আমরা একটা এরকম করে দাগ দিয়েছি, এরকম করে একটা দাগ দিয়েছি, এরা এই যে এটাই হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য কি? উচ্চারিত আওয়াজ ধ্বনি আর সাংকেতিক চিহ্নটা হচ্ছে বর্ণ, এটাই পার্থক্য। বাংলা ভাষার ধ্বনি বা বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, স্বরধ্বনি বা বর্ণ। দুই, ব্যঞ্জনধ্বনি বা বর্ণ। এদের সমন্বয়ে গঠিত হয়েছে বাংলা বর্ণমালা। স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির একত্রে বলা হয় বর্ণমালা। বর্ণমালা। এবার আমরা স্বরধ্বনি বা বর্ণ নিয়ে আলোচনা করব। স্বরধ্বনি বা বর্ণ নিয়ে আলোচনা করব। বাংলা ভাষার যে ধ্বনি বা বর্ণগুলো অন্যের সাহায্য ছাড়াই উচ্চারিত হয়ে থাকে তাকে বলছে স্বরধ্বনি বা স্বরবর্ণ। বা আবার এরকম করে বলতে পারি, বাকযন্ত্রের সাহায্য ছাড়াই যে ধ্বনি বা বর্ণগুলো উচ্চারিত হয়ে থাকে তাকে বলছে স্বরধ্বনি বা বর্ণ। বাকযন্ত্রের কোথাও বাধা না পেয়ে যে বর্ণগুলো না, এটা তো সন্ধি, আমি ব্যাখ্যা করেছি, গ হবে, এটা সন্ধির শব্দ। বাকযন্ত্রের কোথাও বাধা না পেয়ে যে ধ্বনি, কলমে কালি না, আমরা খুলে রাখছি বোধহয়, যে ধ্বনি বা বর্ণ উচ্চারিত হয়ে থাকে তাকে স্বরধ্বনি বা বর্ণ বলে। স্বরধ্বনি বা বর্ণ বলে। বাংলা ভাষায় মোট স্বরধ্বনি আছে 11টি। বাংলা বর্ণমালায় মোট স্বরধ্বনি বা বর্ণ আছে 11টি। ঠিক আছে, আমরা স্বরধ্বনি কাকে বলে, স্বরধ্বনি বা স্বরবর্ণ কাকে বলে এটা জানলাম। এরপরে বাংলা ভাষায় মোট কয়টা স্বরধ্বনি আছে? মোট 11টি স্বরধ্বনি আছে। এই স্বরধ্বনি বিভিন্নভাবে আমরা চিনে থাকি। এবার আমরা স্বরধ্বনির শ্রেণী বিভাগগুলো দেখব। শেষ করব।
ঠিক আছে, আমরা স্বরধ্বনির পরের অংশটা আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে তোমরা একটু তোমাদের বইয়ের এই অধ্যায়টা একটু দেখবে, তারপরে আমরা আগামী ক্লাসে এটা আলোচনা করব। এ বলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।